নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। রাজ্য সরকারের দূরদর্শী পরিকাঠামোগত নির্মাণ প্রকল্পগুলোর বাস্তবায়নে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন প্রকৌশলীরা। এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে পূর্ত দপ্তরেও নিয়োগ সম্পন্ন করেছে রাজ্য সরকার। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী প্রকৌশলীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে কাজ করার জন্য নতুন অফার প্রাপকদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে উদ্ভাবনী আইডিয়া নিয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন। মুক্তধারা অডিটোরিয়াম হলে পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 184 জনকে অফার প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে জানান, চলতি বছরের 27 জুন পর্যন্ত ডাইন হার্নেসে রাজ্যে 74 জনকে চাকরি প্রদান করা হয়েছে। তিনি বলেন, 2016 সাল পর্যন্ত রাজ্যে 4000 স্বসহায়ক দল ছিল। গত 7 বছরে 56,000 স্বসহায়ক দল তৈরি করা হয়েছে বলে তিনি জানান। যে যুগ এসছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। প্রযুক্তি এত সামনের দিকে এগিয়ে গেছে, তার সাথে পাল্লা দিয়ে আমাদের ধরতে হবে। এখানে কিন্তু শুধু চাকরি না, আপনি চাকরির জন্য চাকরি না, আপনার দেশ গড়ার জন্য, রাজ্য গঠনের জন্য আপনাদের কিন্তু এই নিয়ম। পয়সার সমস্যা নেই, মেইন হচ্ছে মাইন্ডসেট, আমি কাজ করবো কিনা। মাঝে মাঝে উল্টো পাল্টা খবর আসে যে এমুক জায়গায় এমুক করছে তেমুক করছে, এটা যাতে না করে। কারণ জীবনে আর কিছু থাকুক না থাকুক, একটা জিনিস থাকবে যে আমি আমার বিবেকের কাছে আমি স্পষ্টতার সাথে আমি কাজ করেছি, আমি কোনো অন্যায় করিনি। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য সরকার পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে। তিনি বলেন, নিয়োগে কোনো সমস্যা নেই, স্বচ্ছতা ও নিরপেক্ষতার নিরিখে সরকার চাকরি প্রদান করছে বলে উল্লেখ করেন তিনি। আমাদের সরকার বিগত দিনের সরকারের মতো নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বচ্ছতা, যাতে যোগ্যতা, নিরপেক্ষতা সবকিছু মিলিয়ে আমাদের বিভিন্ন সরকারি চাকরিতে আমরা দিতে হচ্ছে। যেমন আপনারা সকলে জানেন যে টিপিএসসি বা জেআরবিটি, যার মাধ্যমে আমাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ দিতে হচ্ছে, এটা একটা স্বচ্ছতার মধ্যে কোথাও কোনো হস্তক্ষেপ আমাদের সরকার করে না। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত 7 বছরে 19,000-এর উপরে নিয়মিত চাকরি প্রদান করা হয়েছে। তিনি বলেন, সারা রাজ্যে 84% বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। গত 7 বছরে সারা রাজ্যে 900 কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে বলে তিনি তথ্য দিয়েছেন। শিক্ষকরা মানুষ তৈরি করে আর পরিকাঠামো তৈরি করে আপনারা কারিগররা। দেখুন, এখন পর্যন্ত শুধুমাত্র রেগুলার চাকরি এই 7 ইয়ার্সে 19,000-এর উপরে। এই সরকারের 7 বছরে শুধু ডিপ্লোমা ডিগ্রি প্রায় 400-এর মতো। 35 বছরে কত চাকরি হয়েছে শুধু ইঞ্জিনিয়ার? 1100। টিপিএসসির মাধ্যমে নিযুক্তিপ্রাপ্ত 184 জন জুনিয়র ইঞ্জিনিয়ারের হাতে অফার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে। দাম্পত্য ও ভোক্তা সংক্রান্ত বিরোধ, দুর্ঘটনার ক্ষতিপূরণ দাবি থেকে শুরু করে গার্হস্থ্য হিংসা ইত্যাদি মামলা অতি সহজে নিষ্পত্তির জন্য রাজ্যে প্রথমবারের মতো চলছে মেডিয়েশন ক্যাম্প বা বিশেষ মধ্যস্থতা অভিযান। 1 জুলাই থেকে এই অভিযান সারা দেশের সাথে রাজ্যেও শুরু হয়েছে, চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। একটা স্পেশাল মেডিয়েশন ড্রাইভ ফর 90 ডেজ নেওয়া হয়েছে। এটা পুরো দেশেই আমাদের স্টার্ট হয়েছে। গত 1 জুলাই থেকে এটা স্টার্ট হয়েছে। ইট উইল কন্টিনিউ টিল সেপ্টেম্বর। এই মেডিয়েশন ড্রাইভের মাধ্যমে আমাদের আদালতগুলিতে বহুদিন ধরে জমে থাকা যে মামলা, সেইগুলি খুব অল্প সময়ে এবং বিনা খরচায় মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তির জন্য নেওয়া হবে। মেডিয়েশনের যে প্রসেস, সেটা সম্পর্কে সকলকে সজাগ করার জন্য আমরা বিভিন্ন ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যেরকম আমরা বিভিন্ন লিফলেট আমরা বিলি করছি, বিভিন্ন পেপার থ্রো আমরা সবাইকে সচেতন করছি যে মেডিয়েশন প্রসেসটা অ্যাকচুয়ালি কি। দেখুন, এই যে মেডিয়েশন প্রসেস, তার মাধ্যমে যে কেউ ওনাদের নিজেদের যে
যে দ্বন্দ্বগুলি রয়েছে পক্ষের মধ্যে, সেই দ্বন্দ্বগুলিকে সুন্দরভাবে নিজেদের ডিসিশন অনুযায়ী, এই নয় যে কোর্ট আপনাকে কোনো ডিসিশন থপিয়ে দিচ্ছে, আপনাদের নিজেদের ডিসিশনে মিডিয়েটরের থ্রুতে কেসটা সেটেল হয়ে যাবে এবং প্রাইভেসি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়েশনে, যে প্রাইভেসি মেনটেন করে আমাদের এই পদ্ধতিতে মামলা নিষ্পত্তি হয়। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও আমরা এই ড্রাইভ স্টার্ট করেছি। ইতিমধ্যেই সমস্ত কোর্টগুলিতে ত্রিপুরায় আমরা ইনফরমেশন এবং নোটিশ পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে সমস্ত কোর্ট থেকে যে কেসগুলি এইভাবে মীমাংসাযোগ্য সেইগুলিকে মেডিয়েশন সেন্টার রয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের রয়েছে এবং হাইকোর্টেও একটা মেডিয়েশন সেন্টার রয়েছে, সেখানে পাঠানো হচ্ছে। এবং এখন পর্যন্ত আমার কাছে যে ডাটা আছে সেই অনুযায়ী অ্যারাউন্ড 1000 রেকর্ড রেফার করা হয়েছে এবং আজকে থেকে 15/7/2025 আজকে থেকে আমাদের বিভিন্ন জায়গায় মেডিয়েশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে যারা এই বিভিন্ন মামলাগুলি রেফার করা হচ্ছে এবং সেখানে যারা পার্টি রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা এই যে সুবিধা, সেই সুবিধা আপনারা সুযোগটা গ্রহণ করুন এবং আপনাদের নিজস্ব যে ডিসিশন সেই অনুযায়ী আপনারা আপনাদের কেসটা সম্পন্ন করেন, নিষ্পত্তি করবেন এবং সেই সুযোগটা আপনারা গ্রহণ করুন। আমাদের যে বিভিন্ন কেস, কী ধরনের মামলা, সেই সম্পর্কে আমি একটু বলে রাখি যে বৈবাহিক ম্যাট্রিমোনিয়াল ম্যাটার বা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ম্যাটার, কনজিউমার ম্যাটার, এই ধরনের মামলাগুলিকে বাছাই করা হয়েছে এবং সেইগুলি খুব দ্রুততার সঙ্গে আপনারা সেই মামলাগুলি নিষ্পত্তির সুযোগ গ্রহণ করতে পারেন এই মেডিয়েশন ক্যাম্প যেটা আমরা স্টার্ট করেছি তার মাধ্যমে। ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী উপলক্ষে জনজাতীয় গৌরব বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে চলছে ধরতি আবা জনভাগিদারি অভিযান। সামাজিক সচেতনতা ও সরকারি প্রকল্পগুলোর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য। জনজাতিদের উন্নয়ন না হলে উৎকর্ষমানের ত্রিপুরা হবে না। পশ্চিম জেলা প্রশাসনের উদ্যোগে বেলবাড়ি ব্লকের অন্তর্গত গোবিন্দ কমিউনিটি হলে ধরতি আবা জনভাগিদারি অভিযানের সূচনা করে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনজাতিদের উন্নয়নে কাজ করছেন। তিনি বলেন, এই কর্মসূচির ফলে দেশের 5 কোটির বেশি জনজাতি অংশের মানুষ উপকৃত হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের 8টি জেলায় 392টি রাজস্ব গ্রামকে যুক্ত করে এই কর্মসূচি চলছে। 25টি স্কিমের যে তার যাতে মানুষের কাছে পৌঁছায়, জনজাতিদের কাছে যাতে পৌঁছায়, সেই ব্যবস্থাই এই আমাদের অভিযানের মধ্যে রাখা হয়েছে। ত্রিপুরা রাজ্যে আমরা এখন পর্যন্ত 8টি জেলায় এবং আমাদের 52টি ব্লকে 392টি যেটি রেভিনিউ গ্রাম আছে, তার মধ্যে 779টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি উপকৃত হবে। আমাদের রাজ্যের 20টি দপ্তর এর মধ্যে ইনভলভ করা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনজাতি এলাকায় 115টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। তিনি বলেন, সরকার সকল দিব্যাঙ্গদের সামাজিক ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। আমরা আশাবাদী যে এখন যারা বাকি আছে তারা ওই সুবিধাগুলো পাবে, সরকারি যে সুবিধাগুলো সকলেই যেন পায়। এবং ধরতি আবাদি, এর আগে পিএম জন্মন স্কিমে আমাদের রাজ্যে আমরা প্রায় 150 কাছাকাছি আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার বিভিন্ন যেখানে রিয়াং জনজাতি সম্প্রদায়ের মানুষ আছে সেখানে করেছি।
এবার কিন্তু ঘরটিয়াবা স্কিমেও কিন্তু আমরা প্রায় 115খানা নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার সেই সমস্ত এলাকাতে জনজাতি অধ্যুষিত এলাকাতে আমরা নির্মাণ করছি। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য রাখতে গিয়ে বলেন, একসময় জনজাতি এলাকায় 4টি একলব্য স্কুল ছিল, বর্তমানে তা বেড়ে হয়েছে 21টি। জনজাতিদের উন্নয়নে সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরেন তিনি। চিনি বড় বড় সুশাসন হইকে এখন তাই ভুগছ তারপর চিনি রাজ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি তিনি নেতৃত্বে যে সরকার চলিবানি সরকার এখানে থানে রাঙ্গা সরকার যে নিনি নব ভাইয়া কাগজপত্র যত ঠিক যত করে নিয়ে যাব তিনি যে প্রোগ্রাম তাও থাকপিয়াবা জনজাতিদের অভিযান। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের উদ্যোগে সুবিধাভোগীদের হাতে শংসাপত্র এবং সামগ্রী তুলে দেওয়া হয়। পরে এই উপলক্ষে আয়োজিত প্রদর্শনী মণ্ডপ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তরের উদ্যোগে সুবিধাভোগীদের মধ্যে পাওয়ার টিলার সহ অন্যান্য কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়েছে। Watching this book. 15 June is mean all the Bharat ki orang suka berani puluh sampai hampir lama ni sok saja. Apa nanti dina berada orang mana ni? We want to make India British Bharat. Still we are a developing nation. We are progressive, but we cannot call that we have developed ourselves in all sense of the term. We are a developing nation, but by 2047, India has to emerge as a British nation. Okay? And in order to achieve that goal, all people, irrespective of caste, creed, and religion, community, has to be brought under the ambit of development. জিন ঘটিত বংশগত ব্যাধি থ্যালাসেমিয়া রোধে তৃণমূল স্তরে ব্যাপক সচেতনতা প্রয়োজন। আর এই সচেতনতা গড়ে তুলতে রোটারি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক শিবির মুখ্যমন্ত্রীর হাত ধরে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। Give a huge round of applause. Small club of 20 members now. Our impact. Good afternoon. Professor Dr. Taban Majumdar sir and Dr. Anjan Das sir. Padmashree Award. মোবাইল ভ্যান কলকাতায় ওনাদের আছে। আমাদের ত্রিপুরাতেও আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি। যদি এরকম সুবিধা হয় আমরা নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আমাদের সরকারের থেকে আমরা এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। আজকে আমি একটা আর্টিকেল আমি দেখছিলাম, সেখানে বলা হয়েছে যেখানে এই যে বোন মেরো ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি, মোহন ফাউন্ডেশনের সাথে আমরা কথা বলেছি এবং তারাও আমাদেরকে বলেছে যে এখানে কারণ কিডনি ট্রান্সপ্লান্ট আমরা শুরু করে দিয়েছি, হার্ট কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে এবং সবকটা পেশেন্ট দে আর ভেরি গুড ইন কন্ডিশন। কাজে আগামী দিন আমাদের এই বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য আমরা কথাবার্তা বলছি এবং তারা আমাদের আশ্বাস করেছে এবং তারা এখানে এসেছে। আশা করি আগামী দিন আমরা সেটা করব। মন্দির নগরী উদয়পুরের বন্দোয়ারে 51 শক্তিপীঠ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পূজনের মধ্য দিয়ে রাজ্যের পর্যটন শিল্পের মুকুটে যুক্ত হলো আরো একটি পাল। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এই পার্কটি আগামী দিনে রাজ্য পর্যটনের নয়া দিশারি হয়ে উঠবে। 15 একর জমির উপর প্রায় 98 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে এই 51 শক্তিপীঠ পার্ক। আগামী 1.5 বছরের মধ্যেই গড়ে উঠবে উদয়পুরের বন্দোয়ারে 51 শক্তিপীঠের রেপ্লিকা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে আজ অনুষ্ঠিত হলো রেপ্লিকার ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, 3 বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেবরায় এবং পর্যটন নিগমের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি
জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা। ভারত সরকারের পর্যটন মন্ত্রকের আর্থিক সহায়তায় প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে ১৫ একর জায়গার উপর গড়ে উঠবে এই ৫১ শক্তিপীঠের রেপ্লিকা। প্রকৃতির মনোরম পরিবেশে এই ৫১ শক্তিপীঠ গড়ে উঠলে রাজ্যের আধ্যাত্মিক পর্যটনে যুক্ত হবে আরও একটি নতুন পালক। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের অন্যান্য উদ্যোগের পাশাপাশি পর্যটনকে ভিত্তি করে রাজ্যের আর্থ সামাজিক মান উন্নয়নের প্রয়াস জারি আছে। ইতিমধ্যে জিএসডিপিতে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ত্রিপুরা। পর্যটনকে ভিত্তি করে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আমরা জানি উন্নয়নের শেষ নেই, আমরা যেখানেই যাই সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শন দেখায়, আমরা উন্নয়ন ছাড়া কোনো কথা বলবো না। আপনারা জানেন যে এই পরিকাঠামো যখন এখানে হচ্ছে, আমরা পরিকাঠামোরও কিন্তু উন্নয়ন হচ্ছে, হোটেল নির্মাণ হচ্ছে, পরিবহন যে নেটওয়ার্ক সেটাও এটা এস্টাবলিশড হচ্ছে, পাবলিক অ্যামিনিটিস সেগুলো এখানে হবে। আরেকটা বিষয়, আমাদের রাজ্যের এবং দেশের যে ব্র্যান্ড ভ্যালু সেটাও কিন্তু, তার যে ভাবমূর্তি, তার পরিচয় কিন্তু সারা পৃথিবী এবং সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় মানুষ কিন্তু জানতে পারবে। আমরা দেখছি মানুষ এখন বহু বাইরের থেকে, বিদেশ থেকে অনেক ফুটবল এখানে কিন্তু ত্রিপুরাতে মানুষ অনেকটা বেড়েছে এবং আমি আশা করি যে আরো বাড়বে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে ৫১ শক্তিপীঠ পর্যন্ত একটি রোপওয়ে চালুর দাবি জানানোর পাশাপাশি পর্যটন শিল্প নিয়ে সরকারের যে সমস্ত কাজকর্মগুলি হচ্ছে তার বিস্তারিত তুলে ধরেন। এই মাতার বাড়ি থেকে যাতে একটা রোপওয়ের পরিকল্পনা এই ৫১তম শক্তিপীঠে যাতে দেয়, তাহলে যত মানুষ মাতার বাড়িতে আসবে সমস্ত মানুষকে অটোমেটিক্যালি এখানে আসার সুযোগ হবে এবং রাজ্যের এই ট্যুরিজম এবং মাতা ত্রিপুরেশ্বরীর এবং এই ৫১ পীঠের অন্যতম মাত্রা যুক্ত হবে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সাধারণ মানুষের জীবদ্দশায় ৫১ শক্তিপীঠের সবকটি দেখা খুবই দুষ্কর, কারণ সেগুলো ভারত, পাকিস্তান, নেপাল সহ অন্যান্য জায়গায় অবস্থিত। তাই এই রেপ্লিকা গড়ে উঠলে রাজ্য এবং দেশ বিদেশের মানুষের কাছেও ৫১ শক্তিপীঠ অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আমাদের কাজ শুরু হয়ে গেছে, আপনারা সহযোগিতা করবেন যাতে এই প্রজেক্টটা আগামী ১.৫ বছরের মধ্যে সম্পন্ন করে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমাদের শিলান্যাস হয়েছে, উনার হাত দিয়ে আগামী দিনে আমরা এটাকে আবার সেখানে শুভ সূচনা করব, পথ চলা শুরু করব। প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার প্রজেক্ট ট্যুরিজমে সারা রাজ্যে সেখানে কাজ শুরু হচ্ছে, আরো আগামী দিনে কাজ শুরু হবে। বন্ধুরা, এগুলো যখন মাথা তুলে দাঁড়াবে ১.৫ থেকে ২ বছরের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য পর্যটনের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা হবে। যাই হোক, আগামী কয়েক বছরের মধ্যেই রাজ্যের পর্যটন শিল্প বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নেবে, এটাই আশা করা যায়। নেশা ও বাল্যবিবাহ রাজ্যের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যার সমাধানে বৃহস্পতিবার গান্ধীগ্রামে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠান। নেশা ও বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি রাজ্যের একটি অন্যতম জ্বলন্ত সমস্যা। ত্রিপুরাকে করিডোর করে ড্রাগস পাচার হচ্ছে। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এনইসির সাম্প্রতিক বৈঠকেও উদ্বেগ প্রকাশ করেছেন, বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আজ রাজধানীর গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাল্যবিবাহ প্রতিরোধে এবং নেশামুক্ত ভারত গঠনের অঙ্গ হিসেবে জেলাভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আস্তে আস্তে করে ত্রিপুরাতে নেশার সারা ত্রিপুরার মধ্যে যে একটা শ্যাডো, সেই শ্যাডো কিন্তু আমরা আজকের দিনেও সেটা দেখি যে জিরো টলারেন্স কোনো অবস্থায় এটাকে বিভিন্ন জায়গায় আমি অলরেডি আমাদের যে বিভিন্ন এজেন্সি আছে তাদেরকে বলেছি কারা কারা এই ড্রাগ ব্যবসার সাথে জড়িত। আমি বারবার এর মধ্যে জোর দিচ্ছি যে কোনো অবস্থায় তাদেরকে যেন ছাড় না দেওয়া। প্রতিটা মানুষের কর্তব্য, ও যদি করতে পারে তো কেন তোমরা করবে না? কাজেই এখানে এই বিষয়টাও জানতে হবে যে আমার যে 18 বছরের নিচে কোনো অবস্থায় বিয়ে দেওয়া সম্ভব নয়। জেলা প্রশাসন, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, রাজ্য মহিলা কমিশন, শিক্ষা সহ বিভিন্ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে পশ্চিম জেলার টিবিএসই এবং সিবিএসই পরিচালিত দশম ও দ্বাদশ উত্তীর্ণ কৃতি ছাত্রীদের শংসাপত্র ও পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
মহিলা পরিচালিত স্বসহায়ক দলের প্রতিনিধিদের হাতে ব্যাংক ঋণের 12 লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক স্বামী বুদ্ধি রূপানন্দজি মহারাজ নেশার বিরুদ্ধে অভিযানে স্বামী বিবেকানন্দের আহ্বান যুবশক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন। এই স্বামীজির বাণী, স্বামীজির আহ্বান যুব সম্প্রদায়ের প্রতি স্বামীজি কি বলেছেন? এখন ইন্টারনেট আছে, মোবাইল ফোন আছে, কিচ্ছু নয়। তোমার যখনই জীবনে সমস্যা হচ্ছে, পড়াশোনায় ভালো রেজাল্ট করতে পারছো না, কোনো কিছু ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এইসব আসছে, স্বামী বিবেকানন্দের বাণী উক্তি কোন বলে তুমি সার্চ করো, দেখবে অনেক কিছু এমন পেয়ে যাবে, এমন কিছু না কিছু কথা তুমি পেয়ে যাবে। ঠিক ওই সময়ের উপযোগী তিনি কিছু না কিছু বলে দিয়েছেন। জনসচেতনতা গড়ে তুলতে না পারলে সামাজিক অপরাধ বাড়বে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে এই সমস্যা থেকে পরিত্রাণ সম্ভব, এটা বলার অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় সারা দেশে ললিত কলা একাডেমির ৭৫ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করেছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের ১৫ জন ছাত্রছাত্রী রয়েছেন। ললিত কলা একাডেমির উত্তর পূর্ব আঞ্চলিক কেন্দ্রে এখন ছাত্রছাত্রীদের চরম ব্যস্ততা। আগরতলা নজরুল কলাক্ষেত্রস্থিত এই কেন্দ্রে কেউ পেইন্টিং তো কেউ ভাস্কর্য নির্মাণ সহ নিজ নিজ বিষয়ে সম্পৃক্ত রয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের বৃত্তি পেয়ে তারা প্রত্যেকেই চাইছেন নিজ নিজ উদ্ভাবনীকে তুলে ধরতে। সারা দেশে বৃত্তি প্রাপক ললিত কলা একাডেমির ৭৫ জন প্রতিভাবান ছাত্রছাত্রীর মধ্যে রয়েছেন আগরতলা নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে অবস্থিত উত্তর পূর্ব আঞ্চলিক কেন্দ্রে অধ্যয়নরত ১৫ জন ছাত্রছাত্রী। তারা উত্তর পূর্বাঞ্চলের ৫ রাজ্য ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ত্রিপুরার ৭ জন। এছাড়া আসাম এবং মণিপুরের ৩ জন করে ছাত্র রয়েছেন। অন্যদিকে অরুণাচল প্রদেশ এবং মেঘালয় থেকে রয়েছে ১ জন করে অধ্যয়নরত ছাত্র। বৃত্তি পেয়ে তারা প্রত্যেকেই দারুণ খুশি বলে জানিয়েছেন। ২০১৮ সাল থেকে ত্রিপুরায় কাজ শুরু করেছে ললিত কলা একাডেমির নর্থ ইস্ট রিজনাল সেন্টার। তারপর থেকে এই সেন্টারের মাধ্যমে এখন পর্যন্ত নানাভাবে যুবক যুবতীরা উপকৃত হচ্ছেন। এই বছর সারা দেশে ৭৫ জন ছেলে মেয়ে বিভিন্ন বিষয়ে স্কলারশিপ পেয়েছেন। তার মধ্যে আজকে আমাদের মধ্যে আছেন নর্থ ইস্ট রিজনের ১৫ জন ছেলে মেয়ে। আমরা তাদের সঙ্গে কথা বলে নেব তারা কিভাবে এই স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন এবং তারা ভবিষ্যতে কিভাবে এগিয়ে যেতে চায়। আমার নাম মাধুরী দে, আমার বাড়ি বিশালগড়। আর আমি এই স্কলারশিপটা পেয়ে অনেক খুশি, আর কারণ আমি একটা বছর আরও আমার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো আর সবার সামনে তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ। কোন বিষয়ে আপনি? আমি স্কাল্পচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কারণ স্কাল্পচার একটা 3D ফর্মে কাজ করে, আর এই বিষয়টা বিভিন্ন মিডিয়ামে করা যায়, যেমন উড, বেম্বু, বিভিন্ন রকমের মেটেরিয়ালসে কাজ করা হয়। কারণ এই মেটেরিয়ালসগুলো কাজ করে আমরা সবার সামনে তুলে ধরতে পারবো আর সবাইকে আকর্ষণিত করতে পারবো, আর চেষ্টা করবো আমরা যাতে সবার সামনে ভালো করে কাজ করতে পারি। Myself Tommy Thokchon from Manipur, and I'm a painter. This is my first time to experience practicing my art outside Manipur, and the first thing is I'm so nervous at first, and then I met these people and my fellow artists. They are so good to me, and I've got to learn so many new things from here, and it's always my dream to explore my art and practice art with from different diverse background and artists from diverse background, and then different places. পেন্টিংয়ের মাধ্যমে তো আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে পারি। আমি তো এখন এখানে এক্সপ্লোর করছি। স্কলারশিপটা পেয়ে প্রথমত আমি ভীষণই ধন্যবাদ জানাই ললিত কলাকে, কারণ এখানে একটা অনেক বড় সুযোগ পেয়েছি যেখানে আমি আমার কাজকে আরও অনেকভাবে এক্সপেরিমেন্ট করতে পারবো একটা বছর আরও। আর এখানে বিভিন্ন জায়গার আমার সঙ্গে সহপাঠীরা এসছে, যেখানে সবার কাজ দেখতে পাচ্ছি। অনেক বড় একটা সুযোগ এটা আমার কাছে। ললিত কলা 2018-তে যখন এখানে ভিত্তি স্থাপন হয়েছে, তখন মোস্ট সিনিয়র আর্টিস্ট যারা ছিল 51 বা 52 আর্টিস্ট ছিল। আমরা তখন কলেজে পড়তাম, গভর্নমেন্ট আর্ট কলেজে ত্রিপুরায়। তো তখন আমরা অপরচুনিটি পেয়েছিলাম যে ওদের সঙ্গে কাজ করার। তো কাজ করেছিলাম, তখন একটা ভালো অভিজ্ঞতা হয়েছিল। তো এখন 2025 সালে আবার সেই দ্বিতীয়বার আসতে পেরেছি। এখন অন্যরকমভাবে এসেছি। তো
এই যে মানে এই যে অপরচুনিটি পেয়েছি ওটাকে ভালোভাবে কাজ করে নিজেকে আর একটু বেটার করার জায়গা পেয়েছি, ওটাকে নিয়ে কাজ করবো আর কি। এখানে যে আমরা স্কলারশিপটা পাচ্ছি ওটা একটা বড় একটা হেল্প হচ্ছে আর্টিস্টদের জন্য, কারণ ম্যাক্সিমাম এখানে টিউশনস করছে, তো একটা ছোট অ্যামাউন্ট আর্ন করছে, তারপরে কাজ করছে। কিন্তু এখানে যে স্কলারশিপটা পাচ্ছি ওটা দিয়ে আমরা প্রচুর জিনিসপত্র মেটেরিয়াল কিনতে পারছি, কাজটাকে আরও ভালো করতে পারছি। তো এভাবে ওরাও দেখে ওটা ওদিকে মানে আগ্রহীত হবে আর কি। आंनि मुं सुशांत देवर्मा त्रिपुरानि ओमफ्राय दाबो स्कलारशिप मानै ललित कलाव 2023-24 नि स्कलारशिप मानै आं अ जागायाव दाबो अबनि सुबिदा मानै दं गोबांमा जे सिजागा कजाक बरक बाय सिनिजाक ना नांगौ गाबोन प्रेक्टिस नि बागै अ ललित कला एकाडेमि म ब्लाइखेना काहाम अ जागायाव फाइटु आंतेबान जुनियर रंनो आनि जे आनि तिफ्रासा बसं बरंनो बांगावबन सानाम बसं बर अलाइन फाइदि फायै बरक अपनते ब काहामखाय सरजाखाय बुजिवै बरग आं जे सेमामा हाय मानां थु बरक। ললিত কলা একাডেমির উত্তর পূর্ব আঞ্চলিক কেন্দ্রের সুপারভাইজার সঞ্জয় সিনহা জানান, উত্তর পূর্বাঞ্চলের উদীয়মান শৈল্পিক প্রতিভার প্রতিফলন এই বৃত্তি। প্রত্যেকেই 20,000 টাকা করে মাসিক বৃত্তি পাবেন বলে তিনি জানান। তো এখানে যে স্কলারশিপ পাওয়ার ফলে যে এখানে যে আর্টিস্টরা আছে, তো অনেকে আছে যা হয়তো বা কিছু আর্থিক দিক দিয়ে মানে কাজ করতে পারে না, তো কাজ করার ইচ্ছে থাকলে ওরা মানে আর্থিকের অভাবে হয়তো বা কাজ করতে পারে, কিন্তু এখন তারা যে একটা মানে সাহস পেয়েছে কাজ করার, তো এখন ওরাও আর মানে ওদের কাজের একটা অগ্রগতি হবে। ওরা ওদের মান্থলি 20,000 করে পাবে, যেটা এক বছর ওদের। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়ন শীর্ষক আলোচনা চক্রের আয়োজন হয়েছে গোর্খা বস্তির প্রজ্ঞা ভবনে। শুক্রবার এর সূচনা হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। এতে সারা দেশের সঙ্গে রাজ্যের প্রকৌশলীরাও উপস্থিত হয়েছেন। नमस्कार, please respected the National Seminar on Infrastructure Development in Northeast. President IDC. Under his leadership and activist policy to make the Northeast at par, he is relentlessly working towards the overall development of this region. A very important step has been taken up by the Government of India by creating or setting up a donor ministry, as we know, for overall development of this northeastern region. If we talk about connectivity, Northeast Railway Connectivity Project is a multi-phase railway project in northeastern region. We never have thought of before. If we leave Assam, the other states, we never have thought that they should or we should have this railway connectivity. Now the dream has come into reality. আজ আর সময় নেই, এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে খবরের ডায়েরিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।